হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি সম্ভাবনা মুখোটি। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশন করব এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট, আমাদের পরমাণু গঠনের থার্ড পার্টটা আমাদের চলছে। যেটার মধ্যে আজকে যে পোর্শনটা আমরা কভার করব সেই পোর্শনটা হচ্ছে আমাদের পরমাণু গঠনের থার্ড পার্ট, যার মধ্যে আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি কি সেটা সম্পর্কে আমরা জানবো। ফটো ইলেকট্রিক এফেক্টের আগে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। আমাদের স্পেকট্রা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তারপরে যে পোর্শনটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, তো এই যে তিনটে পার্ট নিয়ে হচ্ছে আজকে আমরা আমাদের ডিসকাশন করব। এই তিনটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা টার্ম খুব কমন ইউজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমাদের তিনটার মধ্যেই থাকছে। তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রে যেটা বা তরঙ্গ যেটা, সেটাকে আমরা বাংলায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলছি। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের মধ্যে থাকাটা খুব দরকার। সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি সেটা দিয়েই হচ্ছে আজকে আমরা আমাদের বেসিকটা স্টার্ট করছি। সেটা ক্লাস স্টার্ট করার আগেই হচ্ছে আমি বলে রাখি যে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালের যত সমস্ত ভিডিও আর যে সমস্ত লেকচার আপলোড হবে সেগুলো তোমরা ঠিকঠাক মতো করে টাইম টু টাইম দেখতে পারো, আর সেগুলোকে পরপর করে তোমরা ভালো মতো করে পড়তে পারো। সেজন্য আপডেটেড থাকার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলছি যে আমাদের কোনো কিছু স্টার্ট করার আগেই ফার্স্টে যে পোর্শনটা আমরা আজকে করবো সেটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, তরঙ্গ বলতে আমরা ফার্স্টেই কি বুঝছি? তরঙ্গ হচ্ছে একটা আহ এমন, মানে তরঙ্গের সাহায্যে আমাদের কি কাজটা হচ্ছে, তরঙ্গের সাহায্যে আমরা কি করছি? তরঙ্গের সাহায্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা শক্তিকে একটা স্থান থেকে আরেকটা স্থানে পাঠাতে পারি। শক্তিকে একটা স্থান থেকে আরেকটা স্থানে যে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কার মাধ্যমে হচ্ছে? সেটা তরঙ্গের মাধ্যমে হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কি বলছি? খালি তরঙ্গ কিন্তু আমরা বলছি না, আমরা কি বলছি? আমরা বলছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মানে একটা এমন তরঙ্গ যার মধ্যে দুটো প্রপার্টি থাকবে। ফার্স্ট কি, তার মধ্যে তড়িতের প্রপার্টি থাকছে, লেখাটা একটু খারাপ হয়ে গেছে। আর সেকেন্ড কি, তার মধ্যে চুম্বকের প্রপার্টি থাকছে। তাহলে আমাদের এমন একটা তরঙ্গ, যে তরঙ্গটার মধ্যে দুটো প্রপার্টি কাজ করবে। ফার্স্ট কি, তড়িৎ, আর সেকেন্ড কি, চুম্বক। তোমাদের এমন একটা তরঙ্গ যার মধ্যে তড়িৎ আর চুম্বক এই দুটো প্রপার্টি কাজ করছে, সেরকম একটা আমাদের যে তরঙ্গ, সেই তরঙ্গটাকে আমরা কি বলছি? সেই তরঙ্গটাকে আমরা বলছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা এমনি যখন আমাদের তরঙ্গের কথা বলছি, যেমন যদি আমরা এই তরঙ্গটারই কথা ধরি, তাহলে এটা কি টু ডাইমেনশনাল। এটার দুটো ডাইমেনশন আছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। জিনিসটার কি আছে? দুটো ডাইমেনশন আছে। কিন্তু থ্রি ডি জিনিসটাকে আমরা কখন বলতে পারবো? যখন জিনিসটার মধ্যে তিনটে ডাইমেনশন থাকবে। ধরো যদি আমি একটা ঘরের কথা বলি, তো সেই ঘরের মধ্যে কি থাকে? দৈর্ঘ্যও থাকে, প্রস্থও থাকে, উচ্চতাও থাকে। তাহলে তার মধ্যে কি থাকছে? তিনটে ডাইমেনশন থাকছে। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সেরকমই যদি আমাদের থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিস এর মধ্যে আমরা তরঙ্গ করতে চাই, তাহলে তার মধ্যে কি কি অ্যাক্সিস থাকবে? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। ঠিক আছে? আচ্ছা, এবার সেই তরঙ্গটাকে আমরা কিসের মধ্যে রাখবো? একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর একটা চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে। এই দুটো ক্ষেত্রের মধ্যে যখন আমার তরঙ্গটা থাকছে, তখন আমাদের তরঙ্গটা কিরকম বিহেভ করছে সেটাই হচ্ছে আমাদের দেখার ব্যাপার। এবার যখন আমাদের তরঙ্গটা তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দুটোর মধ্যে একসাথে থাকছে, তখন তার মধ্যে কি হচ্ছে? তড়িতেরও প্রভাব আসছে, চুম্বকেরও প্রভাব আসছে। আর এই দুটো যে ধর্ম, সেই ধর্মটা যে তরঙ্গের মধ্যে থাকছে, সেটাকেই আমরা কি বলছি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলছি। ঠিক আছে? আচ্ছা, এবার যখন আমরা দেখব, তাহলে আমরা ফার্স্টে কি বললাম? যে আমাদের এমন একটা তরঙ্গ যার মধ্যে তড়িৎ আর চুম্বক এই দুটোরই যে প্রপার্টি, সেই দুটোর প্রপার্টি হচ্ছে সেটার মধ্যে আমাদের থাকছে। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা কি বললাম? যে এটা থ্রি ডি অ্যাক্সিস এর মধ্যে হবে, মানে এটা তিনটে ডাইমেনশন হবে। কি হবে? এক্স হবে, ওয়াই হবে, আর কি হবে? জেড হবে। তাহলে যদি আমরা এখানে আমাদের কোঅর্ডিনেট গুলো আঁকি, তাহলে জিনিসটা কাইন্ড অফ এরকম দেখতে হচ্ছে, যার মধ্যে এটা হচ্ছে আমাদের এক্স হচ্ছে, এটা ওয়াই হচ্ছে, আর এটা কি হচ্ছে? জেড হচ্ছে।
এবার এই এক্স ওয়াই জেড যে আমাদের অ্যাক্সেসটা, এটার মধ্যে যখন হচ্ছে আমরা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক যে তরঙ্গটা সেটাকে যখন আমরা পুট করছি, তখন সেখানে আরেকটা জিনিস হয়, কি হবে যে ধরো যেই তরঙ্গটা আমার তড়িৎ ক্ষেত্রের জন্য তৈরি হচ্ছে আর যেই তরঙ্গটা আমার চৌম্বকীয় ক্ষেত্রের জন্য তৈরি হচ্ছে, সেই তড়িতের যে তরঙ্গটা আর চুম্বক ক্ষেত্রের জন্য যে তরঙ্গটা, সেই তরঙ্গ দুটো কি হবে, পরস্পর সমানুপাতিক হবে, মানে কি পারপেন্ডিকুলার। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমরা কাকে বলবো, একটা এমন তরঙ্গ যে তরঙ্গটা তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ধর্মও হচ্ছে শো করছে আর চুম্বকীয় ধর্মও শো করছে, তার সাথে কি হচ্ছে, তড়িতের জন্য যে আমরা তরঙ্গটা পাচ্ছি আর চুম্বকের জন্য যে তরঙ্গটা আমরা পাচ্ছি, সে দুটো কি হবে, পরস্পরের সাথে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের পরস্পরের সাথে সমকোণে থাকছে। ঠিক আছে, পরস্পরের সাথে কি হচ্ছে, সমকোণে থাকছে। যেমন ধরো এখান থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে যদি ধরলাম যে এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের জন্য যে তরঙ্গটা সেটা পাচ্ছি। এই এক্সটাকে আমি এখন একটু মুছে দিচ্ছি এখান থেকে। তাহলে এই যে এটাকে যদি আমরা বলি যে এটা আমাদের তড়িৎ ক্ষেত্রের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা আমরা পাচ্ছি, তাহলে কি হবে, আমাদের যে চুম্বক ক্ষেত্রের জন্য যে আমরা তরঙ্গটা পাবো, সেটা কি হবে, এটার সাথে পারপেন্ডিকুলার। সেটা কি হবে, এটার সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তাহলে আমাদের এমন একটা তরঙ্গ দৈর্ঘ্য যেটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র দুটোরই ধর্ম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর তড়িতের জন্য যে ওয়েভলেন্থটা, মানে ওয়েভলেন্থ বলছি, তড়িতের জন্য যে ওয়েভটা আর চুম্বকের জন্য যে ওয়েভটা, সে দুটো কি পরস্পরের সাথে সমকোণে আছে, এরকম একটা তরঙ্গকে আমরা কি বলবো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলবো। ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে যে জিনিসটাতে আমরা আসবো সেটা হচ্ছে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। মানে প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটাকে আমরা এখান থেকে বোঝা শুরু করব। আচ্ছা, আচ্ছা, তাহলে প্ল্যাঙ্ক তার যে গবেষণা ছিল, সেই গবেষণায় প্ল্যাঙ্ক যেটা বললেন, তাহলে আমরা ফার্স্টে তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে সেটা বুঝলাম। এবার আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বোঝার সময় আমরা এটাও বললাম যে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গটা সেটা কি হচ্ছে, শক্তিকে এক স্থান থেকে আরেক স্থানে হচ্ছে নিয়ে যাচ্ছে আমার তরঙ্গটা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে কি বললাম, এবার আমরা যেটা বললাম যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটাকে আমরা এখান থেকে স্টার্ট করি। ঠিক আছে, এবার প্ল্যাঙ্ক কি বললেন, প্ল্যাঙ্ক বললেন যে কোনো একটা যখন আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, তার মানে কি, যখন আমাদের একটা কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে, সেই তরঙ্গটা থেকে যে শক্তি বিকিরিত হবে, মানে সেই তরঙ্গটা যে শক্তি দিয়ে দেবে বা সেই তরঙ্গটা যে শক্তি শোষণ করবে মানে নিয়ে নেবে, সেই বিকিরিত বা শোষিত যে হচ্ছে তরঙ্গটা থেকে আমার শক্তিটা থাকবে, সেই শক্তিটার কি হবে, সেই শক্তিটার যে বিকিরণটা হবে, সেই বিকিরণটা কি হবে, নিরবচ্ছিন্ন হবে না, সেটা কি হবে, সেটা বিচ্ছিন্ন হবে। আমরা যখন রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে উনি মানে বলা হয়েছিল যেটা যে যে পরমাণু যে বর্ণালীটা পাওয়া যাবে সেটা নিরবচ্ছিন্ন পাওয়ার কথা ছিল, কিন্তু কি হলো, সেটা পাওয়া যখন যাচ্ছে, সেটা পাওয়া কি হিসেবে যাচ্ছে, সেটা পাওয়া যাচ্ছে হচ্ছে বিচ্ছিন্ন হিসেবে, তাই না? তাহলে সেখান থেকেই এই জিনিসটাকে আমরা একটু রিলেট করতে পারবো যে প্ল্যাঙ্ক কি বললেন যে শক্তিটা যেটা, সেই শক্তিটা আমাদের যেটা বিকিরণ হবে বা শোষণ হবে, সেটা কি হবে, নিরবচ্ছিন্ন হবে না, সেটা কি হবে, বিচ্ছিন্ন হবে। আর সেই বিচ্ছিন্নতা কি হবে, সেটা একটা নির্দিষ্ট সংখ্যার গুণিতকে হবে, সেটি একটি নির্দিষ্ট সংখ্যা বা একটা নির্দিষ্ট মানের কি হবে, গুণিতকে হবে। এবার নির্দিষ্ট মানের গুণিতকে হবে বলতে আমরা কি বুঝি, যেমন ধরো যখন আমরা বাজারে যাই, বাজার থেকে ধরো চিনি কেনার সময় ব্যাপারটা তো এরকম কখনোই হয় না যে চিনির যে একটা বস্তায় বা যে ড্রামে চিনি রাখা আছে, সেখান থেকে আমরা নিজেদের ইচ্ছে মতো চিনি নিতে থাকছি, তো যতটা আমাদের মনে হচ্ছে যে যেখান থেকে নেওয়া যায় আমরা নিয়ে নিলাম, তারপরে সেটার বেসিসে আমরা একটা লামসাম টাকা ধরে দিয়ে দিলাম, সেরকম তো কখনো হয় না। কি হয়, আমাদের 1 কেজি চিনি বা যখন যদি আমরা 1 কেজি চিনি, 2 কেজি চিনি, এরকম কি হয়, প্যাকেট হয়, তাই না? প্যাকেট হয়। তো এই জিনিসটাকে আমরা সেই প্যাকেটের সাথে আমরা কম্পেয়ার করতে পারি যে যে আমাদের শক্তিটা যেটা থাকবে, সেই শক্তিটা নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে সেটা কি হবে, শক্তিটা একটা প্যাকেট ফর্মে থাকবে। শক্তিটা কি থাকবে, একটা প্যাকেট ফর্মে থাকবে। ধরো এটাকে আমি বললাম এটা কি, এটা আমার 1 প্যাকেট, ক্লিয়ার? এটা আমার 1 প্যাকেট শক্তি। আর কি বলছে যে এই শক্তিটা যেটা থাকবে সেটা কি, একটা সংখ্যার গুণিতকে হবে, মানে আমাদের এই সংখ্যাটার গুণিতক। গুণিতক মানে কি, এটাকে আমরা 1 2 3 4
যাই দিয়েই গুণ করবো সেটা কি হবে, এই সংখ্যাটার গুণিতক হয়ে যাবে। এবার এটা যদি আমার 1 প্যাকেট চিনি হয়, তাহলে সেখান থেকে যদি আমরা 4 প্যাকেট চিনি কিনি, তাহলে কি হবে, এটা 4 ইন্টু চিনির প্যাকেট, তাই না? আর যদি এটা সেক্ষেত্রে আমার কি হয়, এটা যদি আমার হয় যে যেখান থেকে আমরা এটা আমার শক্তির প্যাকেট যদি হয়, তাহলে তুমি বলছি 4 প্যাকেট শক্তি আমার তরঙ্গটা দিয়ে দিল, মানে কি হবে 4 ইন্টু এটা, তাই না? আর যদি আমাদের বলি যে 4 প্যাকেট শক্তি হচ্ছে তরঙ্গটা নিয়ে নিল, তখন কি হবে 4 ইন্টু এটা কি হবে, নিয়ে নেবে, তখন এটা প্লাস হয়ে যাবে, মানে নিয়ে নিচ্ছি যখন, আর যখন আমি দিয়ে দিচ্ছি তখন কি হবে 4 প্যাকেট শক্তি মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার এতদূর? আচ্ছা, তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে আমাদের যে তরঙ্গ, কোনো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেই তরঙ্গটা যখন কোনো শক্তি গ্রহণ করবে বা বর্জন করবে, মানে যেটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি বিকিরণ করবে বা শোষণ করবে, সেই জিনিসটা যখন কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য থেকে শক্তি বিকিরিত বা শোষিত হবে, তখন সেটার যে মানটা থাকবে, সেই মানটা কি হবে, সেটা কিন্তু নিরবচ্ছিন্ন হবে না, সেটা বিচ্ছিন্ন হবে। আর সেই বিচ্ছিন্নটা কি হবে, সেই বিচ্ছিন্নটা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির গুণিতকে হবে। এটাকে আমরা নির্দিষ্ট পরিমাণ শক্তি ধরছি, এটার কি হবে, গুণিতকে হবে। বোঝা গেল? আচ্ছা, আর এই যে গুণিতকে হবে, এই এই যে জিনিসটার গুণিতকে হচ্ছে, এটার একটা ছোট যেটা কণাটা, সেটাকে আমরা কি বলছি, কোয়ান্টা। QNT, কোয়ান্টা। ঠিক আছে? এটাকে সেটার জন্য এটাকে হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বলা হয়। এই ছোট যে প্যাকেটটা, এটাকে আমরা কি বলছি, কোয়ান্টা। হুম? আর এটাই যখন হচ্ছে আমার আলোর ক্ষেত্রে হবে, মানে এমনি ক্ষেত্রে সেটাকে আমরা কোয়ান্টা বলছি, কিন্তু যখন সেটা আলোর ক্ষেত্রে হবে, আলোর ক্ষেত্রে আলোর ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, ফোটন। আলোর ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, ফোটন। যেমন ওই আমাদের হয় না, বাড়ির নাম, ডাক নাম, ভালো নাম, ব্যাপারটা ওরকম। ফোটন হচ্ছে আলোর জন্য নাম, আর কোয়ান্টা হচ্ছে এমনি। যেমন আমাদের কিছু রিলেটিভস থাকে যারা আমাদেরকে কিছু আলাদা নামে ডাকে, আমাদের একটা বাইরের নাম হয়, বাড়ির ডাক নাম হয়, ব্যাপারটা ওটাই, জিনিসটা একই, খালি নামটা আলাদা। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলা হলো যে এই যে শক্তিটা, যে শক্তিটা আমরা বলছি যে এই যে 1 প্যাকেট আমাদের যে শক্তিটা, এই শক্তিটা বললো যে এই শক্তিটার মানটা ধ্রুবক না, মানে এই শক্তিটার মানটা ফিক্সড না। এই মানটা কিরকম হবে, সেই মানটা ফিক্সড না। সেই মানটা কার উপর ডিপেন্ড করবে, সে যেই শক্তিটা আমাদের বিকিরিত হচ্ছে বা শোষিত হচ্ছে যেই তরঙ্গের মাধ্যমে, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমাদের শক্তিটা কি হবে, সমানুপাতিক হবে। কি হবে, আমাদের শক্তিটা সমানুপাতিক হবে। ধরো যদি আমরা শক্তিকে ই দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট, ই ফর এনার্জি, সেই শক্তিটা কি বললো, প্রপোর্শনাল হবে কার সাথে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে। তরঙ্গ দৈর্ঘ্য আমরা আগের দিন পড়েছি, বা আগের আগের দিন পড়েছি প্রবাবলি। তো তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য না, কম্পাঙ্কটা আমাদের কি হবে, প্রপোর্শনাল হবে এনার্জির সাথে। ঠিক আছে? তাহলে এনার্জিটা আমাদের কার উপর ডিপেন্ড করবে, যে শক্তিটা যেটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করবে। মানে কি, আমাদের যেই শক্তিটার মানটা আছে, যে শক্তিটার মানটা আছে, সেই মানটা কিন্তু, এই মানটা কিন্তু ধ্রুবক না। এটার মানটা আমাদের যে তরঙ্গটা বিকিরিত হচ্ছে তার কম্পাঙ্কের উপরে কি করবে, এটার শক্তিটা কি করবে, নির্ভর করবে। যখন যদি আমরা আলাদা আলাদা দোকান থেকে জিনিস কিনি, জিনিসের দামের মধ্যে কিন্তু একটু ডিফার করে, জিনিসের দাম কিন্তু একটু আধটু আলাদা হয়ে যায়। এখন যদি ধরো আমরা কোনো শপিং মল থেকে জিনিস কিনি, সেটার দাম যা হবে, আমরা যদি পাড়ার মুদিখানা দোকান থেকে কিনি, সেটার দাম একটু ডিফার হবে। বা সেটা যদি আমরা কোনো বাজার থেকে গিয়ে কিনি, সেই বাজার থেকেও জিনিসটার দামটা কি হবে, একটু ডিফার করবে। ব্যাপারটাকে আমরা ওরকম ধরতেই পারি যে এনার্জিটা তাহলে আমার কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে না, সরি, আমাদের এনার্জিটা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, কম্পাঙ্কের সাথে। কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, কম্পাঙ্কের সাথে। যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে এনার্জি কি হবে, বাড়বে। যদি কম্পাঙ্ক কমে তাহলে এনার্জি কি হবে, কমবে। আচ্ছা, এবার আমাদের এই যে আমরা বলছি যে এনার্জিটা প্রপোর্শনাল কার সাথে, আমাদের কম্পাঙ্কের সাথে। তাহলে এখানে প্রপোর্শনাল সাইন থেকে সমান সমান বা ইকুয়ালস টু সাইন আনতে গেলে কি করতে হয়, আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হয়, তাই না, একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো এক্ষেত্রে যে কনস্ট্যান্টটা আমরা আনবো, সেটা হচ্ছে এইচ। সেটা কি, এইচ। এইচ, আচ্ছা, এইচটাকে আমরা কি বলছি, এইচটাকে আমরা বলছি হলো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। কি বলছি, এইচটাকে আমরা বলছি হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট।
এইচটাকে আমরা কি বলছি, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বলছি। এই যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটার মান সিজিএস এককে একরকম হতে পারে, এসআই এককে একরকম হতে পারে। সিজিএস ইউনিটে এটার মানটা যেটা হয়, সিজিএস ইউনিটে এটার মান হয় হচ্ছে 6.626 into 10 to the power 27 আর সেকেন্ড। এদিকটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। এটা হচ্ছে সিজিএস এর মান কি হয়, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড। আর এসআই তে এটার মান কত হয়? এসআই তে এটার মান হয় হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। বোঝা গেল? তো এই জিনিসটাতে হচ্ছে এটার মানটা ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা ফার্স্টে যেটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে ফার্স্টের যে আমরা পয়েন্টটা পেলাম, সেই পয়েন্টটা আমরা কি পেলাম? সেটা আমরা পেলাম যে যখন আমাদের কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ থেকে শক্তি বিকিরিত বা শোষিত হচ্ছে, সেই শক্তিটার যে সেই শক্তিটা কিন্তু নিরবচ্ছিন্ন হচ্ছে না, সেটা বিচ্ছিন্ন হচ্ছে। আর সেই যে বিচ্ছিন্ন যে নির্দিষ্ট পরিমাণটার যে সেটা মানে গুণিতকে, একটা নির্দিষ্ট পরিমাণের কি হবে, সেটা গুণিতকে হচ্ছে। আর সেই গুণিতকটা কিন্তু আমাদের কি না, কোনো ধ্রুবক সংখ্যা না। সেই গুণিতকটা কার উপরে নির্ভর করছে? সেই গুণিতকটা নির্ভর করছে যে আমাদের তরঙ্গটা নির্গত বা শোষিত হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্যের উপরে সেটা হচ্ছে নির্ভর করছে। আর কি, আর আমরা যেটা দেখলাম যে সেই যে নির্দিষ্ট যে পরিমাণ যে শক্তিটা, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা কোয়ান্টা বলছি। আর সেই কোয়ান্টাটাকেই আমরা আলোর ক্ষেত্রে কি বলছি? আলোর ক্ষেত্রে সেটাকে আমরা বলছি ফোটন। ঠিক আছে, এতদূর হচ্ছে আমরা দেখলাম। এবার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে E is equals to h নিউ। E is equals to h নিউ কিন্তু আমরা পেলাম। এবার আমরা কি বললাম যে এই জিনিসটা কি হবে, মানে এইচ নিউটা আমার এনার্জিটার মান, মানে এই যে আমরা প্যাকেটটা করেছিলাম, এই প্যাকেটটা, এটার এনার্জিটা কি হলো? এটার এনার্জিটা ই। তো এই যে প্যাকেটটা, এটার এনার্জিটার মান তাহলে আমার এখন কত হয়ে গেল? এর এনার্জিটার মান হয়ে গেল হচ্ছে আমার এইচ নিউ। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে ওরা কি বললো? এবার আমাকে ওরা বললো যে এই যে আমাদের এই জিনিসটার মানটা আমরা, ওই প্যাকেটটার মানটা আমরা এইচ নিউ পেলাম, তাহলে আমাদের এনার্জিটা কি হবে? এনার্জিটা আমাদের এইচ নিউ এর গুণিতক হবে। কি হবে? এনার্জিটা আমাদের এইচ নিউ এর গুণিতক হবে। এবার গুণিতক যখনই আমাদের বলছে, তার মানে কি এই জিনিসটা আমাদের কিরকম হচ্ছে? এই জিনিসটা আমাদের মানে এরকম হবে যে এইচ নিউটা মানে এনার্জিটার পরিমাণটা কত হচ্ছে, সেটা এইচ নিউ এর সাথে তো সমান হচ্ছে, ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ হচ্ছে, তাই না? তাহলে ইটা আমাদের এইচ নিউ এর সাথে সমান। মানে যে জিনিসটাকে ধরো, যেটাকে আমরা 1 কেজি যদি বলি, 1 কেজি কে সেটাকে আমরা কি বলতে পারি? 10টা 100 গ্রাম, তাই না? 1 কেজিটাকে আমরা কি বলতে পারি? 10টা 100 গ্রাম বলতে পারি। মানে কি, যদি আমরা 100 গ্রামের প্যাকেট করি, তাহলে কি সেটা 100 গ্রামের গুণিতকে আমার 1 কেজিটা আসছে। তো উনিও যেটা বলেছিলেন যে আমাদের এই যে এনার্জিটা, এটা কি একটা সংখ্যার গুণিতক হবে। সংখ্যাটা আমাদের কি আসলো? এইচ নিউ। এবার তিনি কি বললেন যে এটা এইচ নিউ এর গুণিতকে হবে। সেটা কি হবে? এইচ নিউ এর গুণিতকে হবে। বাট এইচ নিউ এর যদি গুণিতকে হয়, তাহলে তখন আমার ই এর মান কত হবে? ই এর মান তখন আমার হয়ে যাবে এন এইচ নিউ। ই এর মান আমার কত হয়ে যাবে? এন এইচ নিউ। এই যে ই ইজ ইকুয়ালস টু এন এইচ নিউ, এই জিনিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই জিনিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি দিয়ে যত ধরো অঙ্ক আসবে বা যা কিছু, এই জিনিসটা কিন্তু সেখানে প্রচন্ড পরিমাণে আমাদের কাজে লাগে। ই ইজ ইকুয়ালস টু এন এইচ নিউ, ঠিক আছে, বা ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে, ভালো মতো করে মনে রাখতে হবে, যাতে পরবর্তীতে যখন আমাদের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো আসবে, যে কোয়েশ্চেন গুলো আসবে, সেগুলোকে কিন্তু আমাদের এই দুটো দিয়েই সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে এনটাকে কি বলছে? এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। এন কি? এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে আমরা 0 থেকে ইনফিনিটি অব্দি যে কোনো সংখ্যা, সেটাকে যদি আমরা ধরি, সেটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। বাট এন এর মান যদি 0, তাহলে এই কত? 0, মানে না কোনো শক্তি আমাদের বর্জিত হচ্ছে, না কোনো শক্তি হচ্ছে গৃহীত হচ্ছে। জিনিসটা কি? ইজ ইকুয়ালস টু 0। এবার যদি আমাদের কোনো ধরো এন এর মান 1 হয়, তার মানে কি, যে এনার্জিটা যদি আমরা বলি মানে শোষিত হচ্ছে বা বিকিরিত হচ্ছে, সেই এনার্জিটার মান তখন আমাদের কত হবে? এইচ নিউ।
যদি ইজ ইকুয়ালস টু হচ্ছে NH নিউ আমরা n এর মান 2 বসাই, তাহলে কত হবে 2H নিউ হবে। এরকম করে এই n এর মানটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের এনার্জিটা আমরা নির্ভর করছে। তাহলে আমরা ফার্স্টেই যেটা বলেছিলাম যে শক্তির যে আমাদের শক্তিটা যেটা বিকিরিত বা শোষিত হবে সেটা নিরবচ্ছিন্ন ভাবে হবে না, সেটা কি হবে বিচ্ছিন্ন ভাবে হবে। আর সেটা একটা নির্দিষ্ট সংখ্যার গুণিতকে হবে। সেই সংখ্যাটা আমরা এখান থেকে কত পাচ্ছি, এইচ নিউ পাচ্ছি। আর কি বলছি যে সেটা ধ্রুবক হবে না, দেখতেই পাচ্ছি আমরা ধ্রুবক হচ্ছে না। সেটা কার উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে সেই যে তরঙ্গটা, সেই তরঙ্গের হচ্ছে আমাদের কম্পাঙ্কের উপর জিনিসটা ডিপেন্ড করছে। বোঝা গেল? আর তারপরে যেটা বলছে, যেখান থেকে আমরা প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটার মানও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর সেখান থেকে যেটা আমরা আর কি জানছি, যে ছোট যে প্যাকেটটা, যেটাকে আমরা এনার্জির প্যাকেট বলছি, সেটাকে আমরা কি বলবো, কোয়ান্টা। আর সেই কোয়ান্টাটাই যখন আলোর ক্ষেত্রে হবে সেটাকে আমরা কি বলবো, ফোটন বলবো। আচ্ছা, এবার এখান থেকে আমাদের কয়েকটা জিনিসের মান একটু দেখে রাখাটা দরকার পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে, যেহেতু তোমাদের MCQ বেসড পরীক্ষা হবে, তো সেখান থেকে কিছু কিছু জিনিসের কোয়েশ্চেন কিন্তু এগুলো আসতেই পারে। ঠিক আছে? তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু আসতেই পারে। সেখানে আমরা কি বলতে পারি যে ওয়ান ফোটন এনার্জি, মানে একটা যে ফোটনের এনার্জি, মানে ওই একটা যে প্যাকেটটা, সেই ফোটনের এনার্জিটা কি এক কোয়ান্টামের সাথে সমান। আমরা বললাম যে যেটা হচ্ছে আমাদের এমনি ক্ষেত্রে আমরা যেটাকে কোয়ান্টাম বলছি, সেটা যখনই আলোর ক্ষেত্রে হয়ে যাচ্ছে, আলোর ক্ষেত্রে সেটা কি হচ্ছে, আলোর ক্ষেত্রে সেটাকে আমরা বলছি হচ্ছে ফোটন। ঠিক আছে? আলোর ক্ষেত্রে সেটাকে আমরা কি বলছি, আলোর ক্ষেত্রে সেটাকে আমরা বলছি হচ্ছে ফোটন। তাহলে এই জিনিসটা আমার ওটার সাথে ইকুয়াল হচ্ছে। আর এক মোল ফোটন এনার্জি, মানে এক মোল যখন ফোটন থাকবে তার এনার্জিকে আমরা কি বলবো, এক আইনস্টাইন। যে এক মোল যেটা ফোটন এনার্জি, তার যে আমাদের এককটা, সেটাকে আমরা কি বলবো, আইনস্টাইন। আর এক আইনস্টাইনের মধ্যে কত কোয়ান্টা থাকবে, 6.022 ইন্টু 10⁻23 কোয়ান্টা থাকবে। বোঝা গেল? আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস আমি বলে দিই। আমরা যেটা দেখলাম না, ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ হচ্ছে, আমরা যখন আগের দিন এসে পড়ছিলাম, তোমার যখন আমরা আগের দিন কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য এই জিনিসগুলো দেখছিলাম, তখন সেখান থেকে আমরা নিউটাকে কি দেখেছিলাম, নিউটাকে লেখা যায় হচ্ছে c/λ, তাই না? নিউটাকে কি লেখা যায়, c/λ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, hc/λ। মানে ধরো এই জিনিসটা আমাদের কেন জানাটা দরকার, ধরো কোনো অঙ্কতে যদি আমাদের কম্পাঙ্ক দিয়ে দেওয়া থাকে, তাহলে তখন আমরা সেখানে নিউ এর জায়গায় কম্পাঙ্কের মান বসাতেই পারবো। আর CGS বা SI একক দেখে আমাদের এইচ এর মানটা তখন আমরা বসাতে পারলাম। কিন্তু যদি কোনো জায়গায় আমাদের কম্পাঙ্ক না দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে অঙ্ক দেওয়া থাকে, তখন সেখান থেকে কিন্তু আমরা এখানে hc/λ করে এরকম করে যদি জিনিসটাকে বের করে নিই, তখন সেখানে ল্যামডার মান বসালে আমরা আমাদের অঙ্কটাকে সলভ করতে পারবো। এরকম করে এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, বোঝা গেল এতদূর? ঠিক আছে। এবার এটার পরে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। আচ্ছা, যদি আমরা এই ছবিটা দেখি, ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই দিকের ছবিটা একটু ঘিচি ঘিচি, এদিকেরটা খুব ঘিচি ঘিচি, আর এদিকটা কি, এই পাশটা হচ্ছে একদম বড়, তাই না? এই পাশটা হচ্ছে বড়। আচ্ছা, তো এই ছবিটা দেখে যে জিনিসটা আমরা বুঝতে পারছি, সেটাকে যদি আমরা একটু ভেঙে বলার চেষ্টা করি, আমরা ফার্স্টের দিন পড়েছিলাম, ফার্স্টের দিন বা সেকেন্ডের দিন, যে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এই জিনিসগুলো আমরা পড়েছি। যেটা আমি তখন বলেছিলাম যে গোটা চ্যাপ্টারে বা গোটা কেমিস্ট্রি তোমরা নিজেদের জীবনে যতদিন পড়বে, ততদিন তোমাদের এই কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এই ছোট টার্মগুলোর সাথে কিন্তু চলতে হবে, তাই না? তাহলে তখন সেই জিনিসটা থেকে তখন আমরা তাহলে এই জিনিসটাকে এখন ব্যাখ্যা করতে পারবো। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কাকে বলছে? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলছে যে কোনো একটা যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক, ধরো ক্রমবর্ধমান, মানে যদি ছোট থেকে বড় হয় বা বড় থেকে ছোট হয়, ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য বা আমরা কি বলছি, কম্পাঙ্কের বেসিসে যদি আমরা আমাদের তরঙ্গটাকে সাজাতে থাকি, তাহলে তখন কি হবে, তখন যে স্পেকট্রামটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। যেমন মানেটা কি বোঝাতে চাচ্ছি, যেমন দেখো ফার্স্টের ক্ষেত্রে এই যে এখানে আমি যদি দেখতে চাই, তাহলে দেখো এখানে কি হচ্ছে, দুটো যে শীর্ষ, তার মাঝের দূরত্বটা কি খুব কম। তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের কি, তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের খুবই কম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে যদি দেখো, তাহলে এখানে কি দেখতে পাবে, তরঙ্গ দৈর্ঘ্যটা
অনেকটা বেশি, অ্যাটলিস্ট কম্পেয়ার করলে এটার থেকে তো অনেকটাই বেশি। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কম, কিন্তু কি আমাদের এখানে 1 সেন্টিমিটারের মধ্যে আমাদের যে তরঙ্গর সংখ্যা, সেই পূর্ণ তরঙ্গ সংখ্যাটা কি আছে, অনেকটা বেশি। তার মানে এখান থেকে আমরা এটাকে কি বলতে পারি, যে এখানে আমাদের কম্পাঙ্কটা বেশি। এটাকে আমরা কি বলছি, কম্পাঙ্কটা বেশি। মানে এই সিরিজটাকে এমন ভাবে সাজানো হয়েছে যেখানে এই দিকটাতে আমাদের নিউ এর মানটা বেশি, এদিকে আমাদের নিউ এর মানটা বেশি, আর এইদিকে আমাদের কি, এদিকে আমাদের নিউ এর মানটা কম। কিন্তু এদিকে কিসের মান বেশি, এদিকে ল্যামডার মান বেশি, মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বড়, কিন্তু এদিকে কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট। তাহলে এরকম করে যখন আমরা একটা কতগুলো তরঙ্গকে পরপর সাজাই, যেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে কম্পাঙ্কর মধ্যে যে তারতম্যটা, সেটা যাতে ভালো করে যখন জিনিসটা বোঝা যাচ্ছে, এরকম একটা সিরিজকে আমরা কি বলছি, এরকম একটা সিরিজকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। কি বলছি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলছি। আচ্ছা, এবার এখানে ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি, গামা রে। গামা রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে গামা রের যে কম্পাঙ্কটা, এটার কম্পাঙ্কটা কি, কম্পাঙ্কটা খুব বেশি, কিন্তু এটার তরঙ্গ দৈর্ঘ্য কম। তারপরে কি আছে, এক্স রে। তারপরে কি আছে, আল্ট্রাভায়োলেট রে। এক্স রে আমরা দেখে থাকতে পারি, এক্স রে তোমরা হয়তো সবাই শুনেছো এক্স রের কথা, যে যখন আমাদের বডির এক্স রে করা হয়, তখন কি করা হয়, যে এই এক্স রেটা কি করে, আমাদের যে বোন বা আমাদের যে হাড়, সেই হাড়ের ছবিটা হচ্ছে ভালো মতো করে তুলে ধরে। আর আমরা কি জানি, ইউভি লাইট। ইউভির কথা তোমরা শুনে থাকতে পারো, যেমন ধরো যেটা বলা হয় যে সূর্যের থেকে যে হার্মফুল ইউভি রেজ আসে, সেটা আমাদের বডির পক্ষে অনেক ক্ষতিকারক। যেটাকে কে প্রোটেক্ট করতো, তোমার ওজোন লেয়ার যেটাকে প্রোটেক্ট করতো। কিন্তু ওজোন লেয়ারের ডিপ্লেশনের ফলে ওজোন যে লেয়ারটা, সেটা ক্ষয় হয়ে যাওয়ার ফলে কিন্তু সেই যে হার্মফুল যে ইউভি রেজ, সেগুলো আমাদের বডিতে কিন্তু এসে আমাদেরকে অনেকটাই ক্ষতি কিন্তু আমাদের শরীরে করছে। আর কোথায় ইউভি রে কথা তোমরা শুনে থাকতে পারো, যখন সানস্ক্রিনের অ্যাড দেয়, তাই না? যখন সানস্ক্রিনের অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তখন ওখানে কি বলে, যে আমাদের বডিকে হার্মফুল ইউভি রেজ থেকে কি প্রোটেক্ট করবে, এসপিএফ 50 দেওয়া থাকে, 40 দেওয়া থাকে। তো এই যে জিনিসগুলো, এগুলো আমাদের কি করছে, এরকম জায়গা থেকে আমরা ইউভির কথা শুনে থাকতে পারি। এখানে যেটা কথা, যে গামা রে বা এক্স রে, ইউভি রে, এই কোনো রেকেই কিন্তু আমরা নিজেদের মানে খালি চোখে কিন্তু আমরা দেখতে পারি না। আমরা কোন রেটাকে চোখে দেখতে পারি, এই যে যেটা এখানে লেখা ভিজিবল রে, এটা কি ভিজিবল, তাই না? এবার এই ভিজিবল যে স্পেকট্রাটা, এই ভিজিবল স্পেকট্রার আমার ভিজিবল যে লাইট, তার আমি যদি বলতে চাই তার কম্পাঙ্কটা কত, তার কম্পাঙ্ক হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তার কম্পাঙ্কটা কত, 400 থেকে 700 ন্যানোমিটার। মানে এই এই এত বড় সারণীটার মধ্যে খালি কিন্তু এইটুকু পার্টিকুলার যে কম্পাঙ্কর যে আলোটা, সেটাই কিন্তু আমরা চোখে দেখতে পাই। বাকিগুলোকে কিন্তু আমরা চোখে দেখতে পারি না। মানে আমাদের চোখ ওভাবে তৈরি না যে ওই আলোগুলোকে আমরা দেখতে পারবো সবসময়। ঠিক আছে? আর ভিজিবল এর পরে কি হচ্ছে, ইনফ্রারেড, আইআর, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ। এভাবে কি হচ্ছে, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা ক্রমশ বাড়ছে, কিন্তু কি হচ্ছে, কম্পাঙ্কটা আমাদের কমে যাচ্ছে। ঠিক আছে? এর উপরে বেস করেও কিন্তু হচ্ছে অনেক সময় অনেক অঙ্ক আসতে পারে। আহ কিছু অঙ্ক আমরা আজকে পরের দিকে করব, তো সেখান থেকেও ব্যাপারগুলো তোমাদের কাছে আরো ভালো করে ক্লিয়ার হবে। নোট তোমরা এগুলোর আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। কিন্তু আমি যেটা সাজেস্ট করবো, যে তোমরা যখন জিনিসগুলো পড়ছো, তোমরা একবার পড়া হয়ে যাওয়ার পর নিজেদের মতো করে একটা নোট তৈরি করো। যদি তোমরা নিজেদের মতো করে একটা নোট তৈরি করো, তাহলে যেটা কি হবে, সেটা তোমাদের নিজেদের পক্ষে বোঝাটা আরো জিনিসটা ভালো হবে। নিজেদের মতো করে যখন আমরা লিখে কোনো একটা জিনিস রেডি করি, সেটা তখন আমি বুঝতে পারবো যে সেখানে কোন জিনিসটা লিখলে আমার পক্ষে ধরাটা সুবিধা, বা কোনটা কিরকম করে সাজালে সেটা আমার পক্ষে বুঝতে সুবিধা হবে। আর পরীক্ষার সময় তখন যদি তোমরা সেই নোটটা পড়ে যাও, তখন কি হবে, সেটা তোমাদের নিজেদের ক্ষেত্রে বোঝার ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, অনেকটা ক্লিয়ার হবে। এই জন্য এখন দেখো, 11 এর পরের দিকে পড়াশোনার প্রচুর প্রেসার হয়ে থাকে। 11-12 যদি কেউ বলে যে পড়তে হয় না, খুব ক্যাজ হয়ে যায়, একদমই না। 11-12 কিন্তু অনেক পড়তে হয়। সেজন্য এখন ফার্স্টের পার্টটাতে যখন চাপটা একটু কম আছে, তো সেখান থেকে তোমরা যদি উম নিজেদের মতো করে নিজেদের নোটগুলো তৈরি করতে থাকো, তাহলে পরবর্তীকালে যখন পরীক্ষার খুব মানে পরীক্ষাটা একদম কাছে চলে আসবে,
তখন হচ্ছে জিনিসটা অতটা চাপ মনে হবে না যদি ফার্স্টের থেকেই একটু একটু করে পড়তে থাকো। তাহলে রোজকার পড়াটা রোজ করা, নিজের মতো করে লিখে নিয়ে পড়া, আর রোজ মিনিমাম যে জিনিসটা পড়ানো হচ্ছে সেটাকে একবার করে রিভাইজ করা, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি মানে করতে পারো তাহলে দেখবে পরীক্ষার আগে কিন্তু অনেক ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট আর আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই দুটো জিনিসই আমরা তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, এবার এই যে দুটো জিনিসের পরে যে আরেকটা পার্ট আমরা আজকে করব সেই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর জিনিসটা খুব ইন্টারেস্টিং। সেটা কি, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট তো আমরা বাংলায় কি বলি, আমরা বলি আলোক তড়িৎ ক্রিয়া, ফোটো। আমরা ফোটন বললাম একটু আগে, সেই ফোটন থেকে যদি আমরা ফোটোকে বলতে চাই তাহলে কি হবে, আলো, ইলেকট্রিক মানে তড়িৎ, আলোক তড়িৎ এফেক্ট ক্রিয়া। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টকে আমরা বাংলায় কি বলছি, ফটো ইলেকট্রিক এফেক্টকে আমরা বাংলায় বলছি আলোক তড়িৎ ক্রিয়া। এটাও বোধহয় আমি আগে বলেছিলাম যে টার্মগুলোর ইংলিশটা হচ্ছে একটু একটু করে জানতে থাকো, তাহলে পরবর্তীকালে যখন ধরো কলেজে উঠবে বা কিছু, তখন এই জিনিসগুলো কিন্তু খুব হেল্প করবে। কারণ যখন হচ্ছে আমরা কলেজের কিন্তু বেশিরভাগ পরে তখন আমাদের ইংলিশেই হয়, সেজন্য আমি কখনোই বলবো না যে বাংলা টার্মটা কেউ জানবে না, কিন্তু ইংলিশ টার্মটা তো সাথে সাথে জেনে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো পরবর্তীকালে সেই প্রবলেমটা যেন ফেস করতে না হয় যে আমি কোয়েশ্চেনটার মানেই বুঝতে পারছি না, জিনিসটা কিরকম হচ্ছে এটা ধরতেই পারছি না, সেই জিনিসটা তখন না হয় সেজন্য সেখান থেকে এখন থেকে নিজেকে প্রিপেয়ার করতে থাকলে পরবর্তীকালে কোনো অত সমস্যা তোমরা ফেস করবে না। আচ্ছা, এবার আমরা যে দুটো জিনিস পড়লাম যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তারপরে যে পোর্শনটা আমরা এখন স্টার্ট করবো সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে যাকে আমরা বাংলায় বলছি আলোক তড়িৎ ক্রিয়া। এবার এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি, আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি কি একটা তরঙ্গ, এটা তরঙ্গ এতদিন আমরা বুঝে গেছি। এই তরঙ্গটা কি হচ্ছে, এখানে এসে পড়ছে আর এখান থেকে কিছু নীল নীল গোল গোল ছিল যেগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটাকে এখন আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, যেটা এখানে দেখার ব্যাপার সেটা দেখো যে ফটো ইলেকট্রিক এফেক্টটাকে আমরা কি বেসিসে বলে থাকি, যেমন ধরো এটা কি একটা ধাতু, এটা কি একটা ধাতুর একটা পাত। ধাতুর পাত তোমরা বোঝো, ধাতুর পাত মানে কি, ধরো একটা ধাতু রাখা আছে, সেই ধাতুর একটা সরু শীট, সেটাকে আমরা বলবো ধাতুর পাত। যদি এটাকে আমরা বলি যে কোনো একটা ধাতু, তো বেশিরভাগ ক্ষেত্রে ক্ষার ধাতুর ক্ষেত্রে হয়ে থাকে। ক্ষার ধাতু তোমাদের কাছে হয়তো এখনই ক্লিয়ার না, এরপরে যখন আমরা পিরিয়ডিক টেবিল পড়বো, তোমরা হয়তো ক্লাস 10 অব্দি একটুখানি পড়ে এসেছো, কিন্তু যখন আমরা এর পরবর্তীকালে পিরিয়ডিক টেবিল পড়বো তখন ক্ষার ধাতু কি হয় জিনিসগুলো আমাদের কাছে আরো বেটার ওয়েতে ক্লিয়ার হবে। তো সেখান থেকে যদি আমরা বলি যে কোনো একটা ধাতুর পৃষ্ঠতলে সারফেসে যদি আমাদের কোনো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি এসে পড়ে, তাহলে কি হয় সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এই যে নীল যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে ইলেকট্রন। এটা এখানে ছিল, এটা এখানে ছিল, কিন্তু কি হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা কি বলছি, এই ঘটনাটাকে আমরা বলছি ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ঘটনাটাকে আমরা কি বলছি, ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আমরা একটু ভালো মতো করে, আরো ভালো মতো করে যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে এটাকে আমরা কি বলবো, যে ধরো যখন কোনো একটা মেটালের সারফেস আছে, এটা একটা মেটালের সারফেস, এবার সারফেসের মধ্যে কি আছে, অনেক ইলেকট্রন আছে। সারফেসের মধ্যে কি আছে, অনেক ইলেকট্রন আছে, তাই না? আমাদের যে কোনো একটা মানে যিনি কোনো একটা যখন পদার্থ থাকবে তার মধ্যে হচ্ছে ইলেকট্রন থাকছে। এবার এই যে ক্ষার ধাতু বা ধাতুর যে আমরা সারফেসটা বলছি যার মধ্যে ইলেকট্রন আমাদের আছে, এবার এটার মধ্যে যদি একটা কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের কোনো একটা যদি লাইট, কোনো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের যদি একটা তরঙ্গ যদি এটার উপরে এসে পড়ে, তাহলে কি বলছে, তো নির্দিষ্ট কম্পাঙ্ক মানে এটার ফ্রিকোয়েন্সিটাকে কি হতে হবে, ঠিকঠাক হতে হবে। ফ্রিকোয়েন্সিটার কথাটাতে আমরা আবার পরে আসছি, কিন্তু কি হচ্ছে এটার ফ্রিকোয়েন্সিটা একটা যদি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, তখন কি হবে এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, ইলেকট্রনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে আমরা কি বলছি, ফটো ইলেকট্রিক এফেক্ট বলছি।
আচ্ছা, এবার আমাদের যে আমরা মনে আছে ফার্স্টে যখন ফটো ইলেকট্রিক এফেক্টের আগে যখন আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি পড়ছিলাম, তখন আমরা কি বললাম যে এনার্জিটা কার সাথে প্রপোর্শনাল? কম্পাঙ্কের সাথে। আর দেখো এখানেও কিন্তু আমরা কাকে নিয়ে ডিল করছি? কম্পাঙ্ককে নিয়েই ডিল করছি। তার মানে কম্পাঙ্কটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই আসছে, কম্পাঙ্কটাকে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমাদের অনেক ক্ষেত্রেই কম্পাঙ্কটাকে দেখতে হয়, তাহলে কম্পাঙ্কটা নিশ্চয়ই এখানে কোনো একটা বেসিক একটা ভূমিকা হচ্ছে পালন করছে। এবার কি বলছে যে এই যে আপতিত যে আমাদের তরঙ্গটা, এই তরঙ্গটার মধ্যে থেকে কি হচ্ছে, এই তরঙ্গটার যে এনার্জিটা, সেই এনার্জিটা কার উপর ডিপেন্ড করছে? আমাদের আমাদের কম্পাঙ্কের উপর ডিপেন্ড করছে। আর সেটাতে কি হচ্ছে, আমাদের এই যে ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এই যে ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এই ইলেকট্রনটার গতিশক্তি নির্ভর করছে। এই গতিশক্তিটা কার উপর নির্ভর করছে? এই যে আপতিত আমার যে রশ্মিটা, এটা কম্পাঙ্কের উপরে কি করছে? আমাদের এই ইলেকট্রনটার যে গতিশক্তিটা, ইলেকট্রনটার গতিশক্তিটা নির্ভর করছে। ইলেকট্রনের গতিশক্তিটা নির্ভর করছে। আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা বলো, ধরো যদি আমরা কোনো একটা জায়গায় একটা ঘরে সুন্দর হচ্ছে একটা ভালো ঘরের মধ্যে ফ্যান চলছে বা এসি চলছে, আমরা ঠিকঠাক মতো করে বসে আছি, এবার সেখান থেকে যদি হঠাৎ করে এসে নিয়ে আমাকে কেউ একটা কাজ বলে, যখন আমাকে বাইরে এই রোদের মধ্যে গরমের মধ্যে বেরোতে হবে, তাহলে সেই কাজটা যতটা ইম্পর্টেন্ট এবং যতটা মানে ততটা তাড়াতাড়ি হচ্ছে সেই কাজটা করতে যাব। কিন্তু আমি যখন বসে আছি সেই জায়গাটাতে, সেখানে আমি খুব কমফোর্টেবল, সেখান থেকে আমাকে উঠিয়ে বের করাটা কি খুব ইজি হবে? নিশ্চয়ই না। যেখানে আমি বসে আছি খুব কমফোর্টেবলি, সেখান থেকে আমাকে উঠিয়ে বের করাটা নিশ্চয়ই খুব একটা ইজি হবে না। তাহলে সেটাই যদি হয়ে থাকে, তাহলে এই যে ইলেকট্রন গুলো এখানে সুন্দর করে বসেছিল, একটা কম্পাঙ্ক র্যান্ডামলি এসে ওকে বললো যে চলে যেতে, ও তো নিশ্চয়ই চলে যাবে। সেখান থেকে একটা কনসেপ্ট আমরা এখানে পাচ্ছি, সেটাকে কি বলে? সূচনা শক্তি। সেটাকে কি বলছে? সূচনা শক্তি। কিন্তু সূচনা শক্তি হঠাৎ করে আমরা এটা হয়ে গেছে, হঠাৎ করে আমরা বলছি সূচনা শক্তি। তা সূচনা শক্তিটা কি? সূচনা শক্তিটার মানে গুরুত্বটা কি? সূচনা শক্তিটাকে আমরা কি বলছি, যে ধরো যেই আমাদের কম্পাঙ্কের যে নির্দিষ্ট কম্পাঙ্কের যে তরঙ্গ দৈর্ঘ্য, মানে তরঙ্গটা আমাদের এসে আপতিত হচ্ছে, যার জন্য আমাদের ইলেকট্রনটা মুভ করছে, তো আমরা কি বললাম? যে সেই তরঙ্গ তো মানে যে তরঙ্গ দৈর্ঘ্যটার জন্য যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটার সেই তরঙ্গটার গতিশক্তিকে হচ্ছে ইনফ্লুয়েন্স করছে। সেই কম্পাঙ্কটার জন্য গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, যাই হোক। কিন্তু সেই যে আমাদের এই যে নিউ এর জন্য যে আমাদের শক্তিটা পাচ্ছি আমরা, ইকুয়ালস টু এইচ নিউ বললাম আমরা, তাহলে এই নিউ এর জন্য যে শক্তিটা আমরা পাচ্ছি, সেই শক্তিটার মধ্যে থেকে একটা পার্ট কি হবে? এই একটা পার্ট এমন হবে যেই পার্টটা আমার হচ্ছে ইলেকট্রনটাকে এখান থেকে জায়গাটা থেকে ওঠাতে হেল্প করবে। ইলেকট্রনটার গতিশক্তিটা অবশ্যই এটার উপরে নির্ভর করছে, কিন্তু কি আমাদের যে নির্দিষ্ট কম্পাঙ্কের যে তরঙ্গটা এসে আমাদের মেটালটাতে পড়ার পরে মেটাল থেকে ইলেকট্রনটাকে তো উঠতে হবে। আমি যেটা বললাম যে আমরা কমফোর্টেবল জায়গায় বসে থাকলে সেখান থেকে উঠে বাইরে বেরোতে গেলে আমাকে তাকে উঠতে হবে, তাই না? সেই ওঠার জন্য যে বেসিক একটা শক্তির প্রয়োজন, বেসিক একটা কি হচ্ছে? শক্তির প্রয়োজন। আচ্ছা, বিষয়টা যদি আমরা আরো বেটার ওয়েজে ধরতে চাই, ধরো এটা আমার টোটাল হচ্ছে শক্তিটা, যেটা আমাদের একটা মেটালের সারফেসে পড়ছে, এটার একটা পার্ট আমার কিসে যাচ্ছে? একটা পার্ট আমার যাচ্ছে হচ্ছে ইলেকট্রনটাকে সেখান থেকে জায়গাটা থেকে ওঠাতে। একটা পার্ট আমার কিসে যাচ্ছে? ইলেকট্রনটাকে সেই জায়গাটা থেকে ওঠাতে আমার একটা পার্ট অফ এনার্জিটা হচ্ছে আমার খরচ হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি সূচনা শক্তি। আর সেকেন্ড যে সেই শক্তিটা চলে যাওয়ার পরে বাদবাকি যেই শক্তিটা থাকছে, সেই বাদবাকি শক্তিটা কি হচ্ছে? সেই বাদবাকি শক্তিটা ততটাই হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রনটা থাকছে তার গতি শক্তিকে ইনফ্লুয়েন্স করবে। কাকে ইনফ্লুয়েন্স করবে? গতি শক্তিটাকে ইনফ্লুয়েন্স করবে। আচ্ছা, মানে কি বললাম? সূচনা শক্তিটা চলে যাওয়ার পরে বাদবাকি যতটা শক্তি থাকবে, সেই শক্তিটা কি হবে? আমার ইলেকট্রনটা কোন গতিবেগে বেরোবে সেই গতিবেগটাকে হচ্ছে নির্ভর করবে। মানে একটা পার্ট আমার কি হবে? একটা পার্ট আমার হবে হচ্ছে সূচনা শক্তি, আর আরেকটা যে পার্ট থাকবে, আরেকটা পার্ট আমার কিসে যাবে? গতিশক্তি। একটা পার্ট আমার কিসে যাবে? সূচনা শক্তিতে,
আরেকটা পার্ট আমার কিসে যাবে, গতিশক্তিতে যাবে। বোঝা গেল এতটুকু? যে এই জিনিসটাকে যদি আমরা আরো একটু বেটার ওয়েজে বলতে চাই, যেমন ধরো এই যে এই শক্তিটা, এটাকে আমরা কি বলতে পারি, ই ইকুয়ালস টু এইচ নিউ, তাই না? আর গতিশক্তিটাকে আমরা কি বলছি, গতিশক্তিকে আমরা বলছি হচ্ছে, যখন ফিজিক্সে পড়েছি গতিশক্তিকে কি বলে, হাফ এম ভি স্কোয়ার। এমটা কি, আমাদের যে কণাটা, সেই কণাটার ভরটাকে বলে এম। আর ভিটা কি, ভিটা হচ্ছে তার যেটা গতিবেগ, তাই না? তো এম ভি স্কোয়ার, তার মানে গতিশক্তিটা কি হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। আর সূচনা শক্তি, মানে কিছু একটা পরিমাণ আমার শক্তি লাগবে, যে শক্তিটার সাহায্যে আমার ইলেকট্রনটা জায়গা থেকে উঠবে। জায়গা থেকে নাই উঠতে পারে, তাহলে যে যাবে কি করে, জায়গা থেকে ওঠার জন্য যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে আমাদের সূচনা শক্তি। তাহলে যদি এটার যে শক্তিটা, এটাকে যদি আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি, এটার শক্তিটাকে যদি আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, যে আমার যে টোটাল এনার্জিটা, মানে তোমার যে কম্পাঙ্ক কম্পাঙ্ক বিশিষ্ট যে, আমার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমার এসে পড়ছে, সেটার যে এনার্জিটা হচ্ছে, সেই এনার্জিটা কার কার সাথে সমান হচ্ছে, এই এনার্জিটা সমান হচ্ছে হচ্ছে সূচনা শক্তি প্লাস গতিশক্তি। এই দুটোর সাথে কি হচ্ছে, জিনিসটা আমার ইকুয়াল হচ্ছে। আর এই যদি আমার সূচনা শক্তি আর গতিশক্তির সাথে ইকুয়াল হয়ে থাকে, তো ধরলাম আমি আমার সূচনা শক্তিটাকে ই নট, শক্তি বলছে তো, সূচনা মানে একদম বেসিক লেভেলের শক্তি, তো সেটাকে আমরা কি বলছি, ই নট বলছি। ঠিক আছে, আর গতিশক্তিটাকে আমরা কি বললাম, গতিশক্তিকে আমরা বললাম হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ইটা কার সাথে ইকুয়াল হচ্ছে, ই নট প্লাস হাফ এম ভি স্কোয়ারের সাথে জিনিসটা আমাদের ইকুয়াল হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার ই কে আমরা কি লিখতে পারি, ই কে আমরা লিখতে পারি হচ্ছে এইচ নিউ। ই কে আমরা কি লিখতে পারি, এইচ নিউ লিখতে পারি। আর এই যে আমাদের ই নট, এটাকে আমরা কি লিখতে পারি, এইচ নিউ নট, এইচ নিউ নট। এবার প্রশ্ন আসতে পারে যে এইচে কেন নট আসলো না, কারণ এইচটা কি একটা কনস্ট্যান্ট, এইচটা কি একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের তো মান নিশ্চয়ই আলাদা হবে না, তাই না? নিউটা কি, আমাদের কম্পাঙ্কটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, ওই জন্য নিউ নট হতে পারে, কিন্তু এইচ এর জায়গায় কিন্তু আমাদের কোনো আসবে না। কেন আসবে না, কারণ এইচটা আমাদের কনস্ট্যান্ট। তাহলে এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ নট প্লাস কি হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমরা এই এইচ নিউ নটটাকে এই দিকে নিয়ে যাই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আর কি লিখতে পারি, যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু, এইচ কে যদি আমরা এখান থেকে কমন নিই, তাহলে এইচ কে কমন নিলে নিউ মাইনাস নিউ নট। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক হচ্ছে এখানে আমাদেরকে করতে লাগে। আচ্ছা, এই যে নিউ নটটা, এই যে নিউ নটটা, এই নিউ নটটাকে কি বলে, সূচনা কম্পাঙ্ক। কি বলে, সূচনা কম্পাঙ্ক। আমরা কি বলছিলাম, এই ই নটটাকে আমরা কি বলছিলাম, সূচনা শক্তি। সেই সূচনা শক্তিটার জন্য যে কম্পাঙ্কটা আমাদের প্রয়োজন হচ্ছে, সেই কম্পাঙ্কটাকে আমরা কি বলবো, সেই কম্পাঙ্কটাকে আমরা বলবো হচ্ছে সূচনা কম্পাঙ্ক। বোঝা গেল এতটা? আচ্ছা, তাহলে আমরা যখন আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা পড়ছিলাম, তাহলে আমরা কি বললাম, যে কোনো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আহ না কোনো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যখন একটা আহ কোনো ধাতুর সারফেসের উপরে এসে পড়বে, তখন কি হবে, সেখান থেকে কিছুটা পরিমাণ, সে যে শক্তিটার যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে, সেই শক্তিটার কিছুটা পরিমাণ শক্তি কিসে ব্যয়িত হবে, কিছুটা পরিমাণ শক্তি ব্যয়িত হবে সেই ইলেকট্রনটাকে তার স্থানচ্যুত করতে, সেই ইলেকট্রনটাকে তার জায়গাটা থেকে ওঠাতে কিছুটা পরিমাণ শক্তি আমার কাজে লাগবে। এই শক্তিটাকে আমরা কি বলছি, সূচনা শক্তি বলছি। আর সেই শক্তিটা বাদ দিলে বাকি যে শক্তিটা থাকবে, সেই শক্তিটা আমার কি কাজে ব্যবহার হবে, সেই শক্তিটা ব্যবহার হবে আমার যে ইলেকট্রনটা আছে তার গতি শক্তিতে। তার মানে যখন যতটা পরিমাণ আমার কম্পাঙ্কটা বৃদ্ধি পাবে, কম্পাঙ্ক বৃদ্ধি পেলে আমার ইলেকট্রনের যে গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তিটাও বৃদ্ধি পাবে।
কিন্তু যদি আমাদের কম্পাঙ্কটা এতটাই কম হয় যে সেই কম্পাঙ্কটার জন্য আমাদের ইলেকট্রনটা হচ্ছে মানে স্থান থেকে সরতেই পারছে না, তাহলে যদি সূচনা শক্তির মতন যদি শক্তি সেই তরঙ্গটার মধ্যে না থাকে, তাহলে কিন্তু ইলেকট্রনের গতিশক্তিও ইলেকট্রন কিন্তু তখন শো করবে না। তাহলে আমাদের এতটা পরিমাণ এনার্জি নিয়ে অ্যাটলিস্ট আমাদের সেটাকে আসতে হবে, তরঙ্গটাকে আসতে হবে, যাতে হচ্ছে সেই ইলেকট্রনটা স্থানচ্যুত হতে পারে। যদি স্থানচ্যুত না হতে পারে, তাহলে কিন্তু তার কোনো গতিশক্তিও সেই ইলেকট্রনটা কিন্তু দেখাবে না। বোঝা গেল এতটা? তাহলে আমরা অঙ্কগুলো করার আগে যে আমরা কিছু প্রবলেমস এমনি করব, সেগুলো করার আগে যে জিনিসগুলো আমরা আরেকবার একটু রিক্যাপ করে নিই। তো জিনিসটা আমরা ফার্স্টে কি করলাম, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ করলাম, মানে কি একটা এমন ওয়েভ যার মধ্যে তড়িৎ ধর্ম, চুম্বক ধর্ম দুটোই থাকবে, আর তড়িতের জন্য যে তরঙ্গটা পাবো, চুম্বকের জন্য যে তরঙ্গটা পাবো, সেই দুটো কি হবে, পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। ক্লিয়ার? তারপর আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট করলাম, যার মধ্যে আমরা কি করলাম যে কোনো একটা নির্দিষ্ট তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটা যেই শক্তি বিকিরণ করবে বা শোষণ করবে, সেটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণের কি হবে, গুণিতকে হবে। সেটাকে আমরা কি বলছি, কোয়ান্টা বলছি, বা আলোর ক্ষেত্রে কি বলছি, ফোটন বলছি। এই জিনিসটা নিরবচ্ছিন্ন হবে না, কি হবে, বিচ্ছিন্ন হবে। আর সেই যে নির্দিষ্ট যে পরিমাণটা, সেটা কিন্তু কখনোই ধ্রুবক না। সেটা কি, সেইটা এনার্জিটার সাথে, এনার্জিটা কার সাথে সমানুপাতিক, এনার্জিটা আমার কম্পাঙ্কের সাথে সমানুপাতিক হচ্ছে। আর সেখান থেকে সমানুপাতিক থেকে যখন আমরা সমান চিহ্ন আনছি, যে আমরা ধ্রুবকটা পাচ্ছি সেটা হচ্ছে এইচ, সে এইচটাকে আমরা কি বলছি, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বলছি। আর সেটাকে আমরা কি বললাম, যে ইকুয়াল টু যখন এইচ নিউ হবে, সেই এইচ নিউটা কি হবে, আমার এনার্জিটা পূর্ণ সংখ্যার গুণিতকে হচ্ছে বিকিরিত বা শোষিত হবে, তাই তো? তো সেখান থেকে যে আমাদের সরি, সেখান থেকে যে হচ্ছে আমাদের শক্তিটা থাকবে, সেটাকে একটা সংখ্যার গুণিতকে হবে, সেই সংখ্যাটাকে আমরা এন হিসেবে ধরছি। যে এনটা আমার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যে এনটা কি, সেই এনটা হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যা, তো সেটা 0 থেকে ইনফাইনাইট অব্দি যে কোনো একটা নাম্বার হচ্ছে আমার হতে পারে। তারপরে আমরা কি করলাম, যদি আমরা এই জিনিসটাকে উম, আমাদের যদি নিউ এর জায়গায় ল্যামডা দিয়ে এক্সপ্রেস করতে হয়, তখন আমরা কি করব, এইচ ইকুয়ালস এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, তখন আমাদের হয়ে যাবে। আর এই বেসিক কিছু টার্ম আছে, সেই টার্ম গুলোকে আমাদের দেখতে হবে। তারপর আমরা কি করলাম, তারপর আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম করলাম। সেখানে স্পেকট্রাম বলতে আমরা কি বললাম, যে স্পেকট্রাম মানে আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের বেসিসে যখন আমরা সেই জিনিসটাকে ছোট থেকে বড় করে সাজাচ্ছি, তখন সেটার মধ্যে যে আমরা একটা বিস্তীর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক পাচ্ছি, সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলছি। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। সেই আলোক তড়িৎ ক্রিয়ার মধ্যে আমরা দেখলাম যে আমাদের যে পরিমাণ শক্তিটা হচ্ছে আপতিত হচ্ছে মেটাল সারফেসে, সেটার কিছুটা পরিমাণ আমার ইলেকট্রনটাকে স্থানচ্যুত করতে কাজে লাগছে, যেটাকে আমরা বলছি সূচনা শক্তি। আর তারপরে কি হচ্ছে, সে বাকিটা দিয়ে সেই ইলেকট্রনটার গতিশক্তিটা নির্ভর করছে। যার জন্য যে ইকুয়েশনটা আমরা এখান থেকে পেলাম, সেই ইকুয়েশনটা আমরা কি পেলাম, ইকুয়েশনটা আমরা পেলাম হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু নিউ মাইনাস নিউ নট। সেখানে যেটা আমাদের নিউ নট, সেই নিউ নটটাকে আমরা কি বলছি, সেই নিউ নটটাকে আমরা বলছি হচ্ছে আমাদের সূচনা কম্পাঙ্ক। বোঝা গেল? আচ্ছা, এবার এরপরে যদি আমরা এমনি বেসিক কিছু প্রবলেমস আমরা আনসার করার ট্রাই করি, তাহলে আমরা এখান থেকে ধরতে পারবো যে জিনিসগুলো আমাদের কাছে কতটা ক্লিয়ার হচ্ছে, নাকি হচ্ছে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে? তাহলে এমনি আমি ধরো স্লাইডের মধ্যে কয়েকটা জিনিস লিখে তোমাদেরকে করাচ্ছি। পরবর্তীতে তোমরা হচ্ছে আরো অনেক কোয়েশ্চেন তোমাদের বইতে বা অন্যান্য জায়গায় পেয়ে যাবে। যদি কোনো জায়গায় কোনো কিছু আটকায় বা কোনো প্রবলেম হয়, তোমরা আমাদের জানাতে পারো, আমরা অবভিয়াসলি সেটার আনসার দেওয়ার ট্রাই করব। আচ্ছা, ফার্স্টলি যেটা আমরা আজকে করলাম সেটা হচ্ছে আমরা এসে করেছি প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি। তো সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি দিয়ে ধরো যদি আমরা কোনো কোয়েশ্চেনের মানে কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়ার ট্রাই করি, ধরো যদি আমরা একটা এমন কোয়েশ্চেন দেখি, ধরো সেখানে আমরা বলছি যে আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে বলতে পারি, ল্যামডা। আমাদের কি বললো, যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে 6,600 ন্যানোমিটার। ওকে,
এখান থেকে অঙ্কটা আমি দেখে নিচ্ছি। তো কি বলছে যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কি বলছে 600 ন্যানোমিটার বলছে। তাহলে আমাদের অঙ্কটা বলছে যে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কোয়ান্টা কণার শক্তি নির্ণয় করো। কি বলছে যে এমন একটা তরঙ্গ যার আমার আহ ল্যামডার মানটা কত 600 ন্যানোমিটার, সেটার আমাকে কি করতে বলছে, আমার কণার যে এনার্জিটা, কোয়ান্টা কণার যে এনার্জিটা, এনার্জিটা মানে কি আমাকে ই এর মান বের করতে বলছে। তাহলে আমাকে বোঝা যাচ্ছে না, জাস্ট আ মিনিট। তাহলে আমাকে কি বলছে, আমাকে বলছে যে ই এর মানটা বের করতে, আমাকে কি বলছে ই এর মানটা বের করতে। তাহলে আমি কি করে করব? আমরা জানি যে আমাদের ই ইকুয়ালস টু কি, ই ইকুয়ালস টু আমাদের কি হয় এইচ নিউ, রাইট। কিন্তু এখানে যে আমাদের অঙ্কটা, এটা কিন্তু আমাদের নিউ এ দেওয়া নেই, এটা কিসে দেওয়া আছে, ল্যামডায়। আমরা করেছিলাম ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তো যদি আমরা সেরকম করে করি তাহলে এখানে আমরা কি করব, ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমাদের এইচ এর মান, সি এর মান আর ল্যামডার মান যদি আমরা বসিয়ে দিতে পারি, তাহলে আমরা কি পাবো, আমরা এনার্জির মান পেয়ে যাব। আচ্ছা, এবার এখানে দেখো ল্যামডার যে মানটা আছে, ল্যামডার মানটা কিসে দেওয়া আছে, ন্যানোমিটারে দেওয়া আছে। কিসে দেওয়া আছে, ন্যানোমিটারে। যদি আমরা লাইটের যে মানটা, সেটা যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই, মানে আমরা এসআই তে নিচ্ছি, তাহলে আমাদেরকে যে এইচ এর মানটা সেটাও কিন্তু আমাদেরকে এসআই তে নিতে হবে। এরকম করলে কিন্তু হবে না যে তুমি একটা টার্মের নাম এসআই তে নিচ্ছ, একটা টার্মের মান সিজিএস এ নিচ্ছ। যেটা নেবে নেবে সবগুলোর মানই কিন্তু আমাদেরকে সেম করেই নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমরা সেরকমই ভাবেই করে থাকি, তাহলে আমাদের যেটা ন্যানোমিটারের যে মানটা, সেই মানটাকে, সেই মানটাকে আমাদের কি করতে হবে, সেই মানটাকে আমাদের আহ কিন্তু সবগুলোকেই এসআই তে নিতে হবে। তা যদি আমরা ন্যানোমিটার থেকে যদি আমরা মিটারে করতে চাই, তাহলে এটা কত হবে, 600 × 10⁻⁹ মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা এভাবে করি, তাহলে এটা আমাদের কত হবে, আমাদের এইচ এর মান এসআই এককে কত হচ্ছে, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। সেটা আমরা এখানে লিখছি না। আর আমাদের সি এর মান কত হচ্ছে, 3 × 10⁻8। ওকে। আচ্ছা, আর আমাদের ল্যামডার মান এখানে দেওয়া আছে। ল্যামডার মান আমাদের কত দেওয়া আছে, ল্যামডার মান আমাদের দেওয়া আছে 600 × 10⁻⁹। আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এটাকে ক্যালকুলেট করলে যেই ভ্যালুটা আমরা এখানে পাবো, সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের এনার্জির ভ্যালু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যদি আমরা দেখি, তাহলে এখান থেকে যে আমাদের ইউনিটটা আসছে, ইউনিটটা কত আসছে, আমাদের জুল সেকেন্ড আসছে। এখান থেকে যে আমাদের ইউনিটটা আসছে, সেটা আমাদের কি আসছে, এই ইউনিটটা আমাদের আসছে হচ্ছে মিটার পার সেকেন্ড আসছে। আর এই যে নিচে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যটা, সেটা আমাদের কিসে কিসে আছে, মিটারে আছে। এবার দেখো এখানে পার সেকেন্ড আছে, তাই না, মানে সেকেন্ডটার নিচে, মানে সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, মিটার মিটার কেটে যাবে। তাহলে এনার্জির যে এককটা আমরা পাবো, সেটা কি হবে, জুল হবে। সেটা কি হবে, জুল হবে। এটার আনসারটা কত হবে, সেটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, করে নিয়ে পারলে কমেন্টসে জানিয়ে দেবে যে এটার আনসারটা কত এসেছে, ঠিক আছে। এরকম করে এই ধরনের যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলোর আমরা কিন্তু আনসার বের করতে পারি। ওকে। আচ্ছা, এরকম ধরো যদি আমরা আরো কিছু কোয়েশ্চেন আমরা ট্রাই করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন গুলো আমি পরে শেয়ার করে দেবো। এখানে কি বলছে যে একটা আমাদের বলছে যে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক বাতি থেকে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ ঘটে। ওই বৈদ্যুতিক বাতি থেকে প্রতি সেকেন্ডে কটি ফোটন কণা নির্গত হয়। আচ্ছা, আমাদের কি বলছে, 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন, ক্ষমতা মানে কি,
এনার্জি। তার মানে আমাদের কি বলা আছে, আমাদের এনার্জি বলা আছে হলো 100 ওয়াট। ওকে, এটা আমাদের বলা আছে হচ্ছে এনার্জি। তারপরে কি বলছে, কোনো বৈদ্যুতিক বাতি থেকে যদি 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ ঘটে। 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট মানে ল্যামডাটা আমার কত, 700 ন্যানোমিটার। আচ্ছা, এবার ওয়াট যখন বলছে, তো সেই ওয়াট থেকে যদি আমরা জুল সেকেন্ডে আমরা এনার্জিটাকে নিয়ে আসি, তাহলে সেটা আমাদের কত হবে, সেটা আমাদের হবে 100 জুল পার সেকেন্ড। আর আমাদের ন্যানোমিটার থেকে যদি আমরা মিটারে আনি তাহলে কত হবে, 700 × 10⁻⁹ মিটার। ঠিক আছে, বলছে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আচ্ছা বিকিরণ ঘটে। তাহলে ওই বৈদ্যুতিক বাতি থেকে প্রতি সেকেন্ডে, কি বলছে, প্রতি সেকেন্ডে কটি ফোটন কণা নির্গত হবে। প্রতি সেকেন্ডে কটি ফোটন কণা নির্গত হবে, কটি মানে আমাদের কি বের করতে হবে, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এন। আমাদের কি বের করতে হবে, এন এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি এখানে আমরা কোন কোন ফর্মুলাটা ইউজ করব, এখানে আমরা ইউজ করব হচ্ছে E is equals to এন এইচ সি বাই ল্যাম্ডা। ওকে, আচ্ছা, এখানে আমাদের ই এর মান কত দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে হচ্ছে 100, এন এর মান আমাদের বের করতে হবে, এইচ এর মান কত হবে 6.626 ইন্টু 10⁻⁻34, আর সি এর ভ্যালিউ কত হবে 3 ইন্টু 10⁻8। ওকে, আর আমার এখানে ল্যামডার মান কত দেওয়া আছে, 700 ইন্টু 10⁻9। যদি আমরা এটাই করি, এটার থেকে আমরা ক্লিয়ারলি পেয়ে যাব আমাদের যেটা এন এর ভ্যালিউ, সেই এন এর ভ্যালিউ এখান থেকে কিন্তু আমরা পরিষ্কার করে পেয়ে যাব। ঠিক আছে, আর এন এর যেটা ভ্যালু, এনটার কিন্তু হচ্ছে সংখ্যা, তো এনটা হচ্ছে কটা হবে সেটার বেসিসেই আমরা এন এর মানটা হচ্ছে পাবো। বোঝা গেছে এতটুকু? ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে এখানে। এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং। কি বলছে যে 4000 অ্যামস্ট্রং আর কি 8000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি কোয়ান্টা কণার শক্তির অনুপাত। কি বলছে, শক্তির অনুপাত, খালি শক্তি বলেনি কি, বলেছে কি শক্তির অনুপাত, মানে আমার যে ফার্স্টের যে কণাটা আছে, ফার্স্টের যে কণাটা আছে তার আমার কি বলেছে, তার আমরা বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডার মান কত বলেছে, ল্যামডার মান বলেছে 4000 অ্যাংস্ট্রম। আর কি বলেছে, আর আমার বলেছে যে যেটা আমার সেকেন্ডের যে কণাটা, সেই সেকেন্ডের কণাটার আমার কি বলেছে, সেকেন্ডের কণাটার ল্যামডার মানটা কত, 8000 অ্যাংস্ট্রম। এই অঙ্কটাতে দেখবে কিছুই করতে হবে না, এটাতে কি বলেছে ই এর মানটা বের করতে, মানে এখানে আমাদের এতটুকুও করতে হবে না যে অ্যামস্ট্রং থেকে যে আমাদের সেন্টিমিটার বা মিটারে আনাটা, এই পার্টটুকুও করতে হবে না, জিনিসটা খুব ইজি হয়ে যাবে। দেখো কিভাবে আমরা বের করব। তাহলে এখানে আমাদের এনার্জিটা এইটার ক্ষেত্রে কত হবে, এটার ক্ষেত্রে আমাদের এনার্জিটা কত হবে, এটার ক্ষেত্রে আমাদের এনার্জিটা হবে হচ্ছে E is equals to hc বাই এখানে কত হচ্ছে, আমরা 4000 করে দিলাম। আর এখানে আমাদের কত হবে, এক্ষেত্রে আমাদের ইটার মান হবে হচ্ছে এইচ সি বাই 8000, রাইট। এবার আমাদের অনুপাত বের করতে বলছি, মানে আমরা এটা ইস টু এটা করে দেবো, এটাকে যদি আমরা E1 ধরি, এটাকে যদি আমরা E2 ধরি, তাহলে এটা কত হবে, E1 ইস টু E2। ঠিক আছে, E1 ইস টু E2 আমাদের কত হবে, এইচসি বাই 4000 ইস টু এইচসি বাই 8000। ক্লিয়ার? আচ্ছা, এবার এইচসি তো কেটে যেতেই পারে, এইচসি এর ভ্যালু তো সেম, তাহলে এইচসি যদি আমাদের এখানে কেটে যায়, তাহলে এখানে আমাদের তিনটে শূন্য তিনটে শূন্যও কেটে গেল, তিনটে শূন্য কেটে গেল, আর কি 4×2 = 8। তার মানে এটা যদি আমরা উল্টে দিই তাহলে কি হয়ে যাবে 1:2। তাহলে আমাদের এনার্জিটার যে এনার্জির যে রেশিওটা, যে অনুপাতটা, সেই অনুপাতটা আমাদের এখান থেকে কত বেরোচ্ছে, এনার্জি যে রেশিওটা আমাদের বেরোচ্ছে সেটা হচ্ছে 1:2। তাহলে আমরা
প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি দিয়ে আমরা কিছু অঙ্ক কিন্তু আমরা করতে পারছি। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি দিয়ে কিছু অঙ্ক কিন্তু আমরা করতে পারছি। আচ্ছা, থার্ড একটা অঙ্ক নিচ্ছি, থার্ড বা ফোর্থ যাই হোক, আমরা একটা অঙ্ক নিচ্ছি যে ৭৫০০ অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণার শক্তি হচ্ছে নির্ণয় করো। তাহলে আমাদের কি বলছে, আমাদের একটা কণা বলছে, সেই কণাটার তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কত বলছে, ৭৫০০ অ্যামস্ট্রং। ৭৫০০ অ্যামস্ট্রং বলছে যে আমাদের ৭৫০০ অ্যামস্ট্রং এতটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা কণা দেওয়া আছে। আর ফোটন কণা, তার শক্তিটা কত, তার শক্তিটা হচ্ছে আমাদেরকে বের করতে বলা আছে। আচ্ছা, এবার কি এখানে আমরা যতগুলো জিনিস করলাম আমরা এসআই ইউনিটে করেছি। তো এবার এসআই ইউনিটে করার পরে তাহলে এবার আমরা একটা কাজ করি, এবার আমরা সিজিএস ইউনিটে একটা করে দেখি, তাই না? তো সিজিএস ইউনিটে করে দেখি। তো সিজিএস ইউনিটে যদি আমরা করি তাহলে এটার অ্যামস্ট্রংটা তাহলে আমার কি আসবে, 10⁻⁻8 সেন্টিমিটার। আর তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে, আমাদেরকে এনার্জি বের করতে বলেছে। তাহলে আমাদের এনার্জি কি হবে, hc/λ। তাহলে আমাদের এইচ এর মান কত হবে, 6.626। যেহেতু আমরা সিজিএস এ করছি তাহলে কত হবে, 10⁻⁻27। সি এর মান কত হবে, 3 × 10⁻10 হয়ে যাবে তখন। আর আমাদের ল্যামডার ভ্যালিউ কত আছে, ৭৫০০ × 10⁻⁻8। এটা করলে যেটা আনসার আসবে সেটাই হচ্ছে আমাদের এনার্জি। বোঝা গেল? লাস্ট আমরা আর একটা অঙ্ক করছি, এই অঙ্কটাতে কি বলছে, বলছে যে ৬০০ পিকোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কয়টি কোয়ান্টাম কণার মোট শক্তি ১ জুল হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, কি বলছে, মোট শক্তি ১ জুল হবে, মানে এনার্জি আমাকে বলেই দিয়েছে ১ জুল। কি বলছে, ৬০০ পিকোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, মানে আমাদের ল্যামডাটা কত দেওয়া আছে, ৬০০ পিকোমিটার। পিকোমিটার থেকে যদি জিনিসটাকে আমরা মিটারে আনতে চাই তাহলে সেটা আমাদের কত হবে, সেটা আমাদের হবে হচ্ছে ৬০০ × 10⁻⁻12 পিকোমিটার। এই কোনটা মানে অ্যামস্ট্রং থেকে মিটার, পিকোমিটার বলছি, সরি, এটা মিটার হবে। মানে তোমার কোনটা হচ্ছে মিটার থেকে সেন্টিমিটার, পিকোমিটার, এই যে টার্ম গুলো এটা আস্তে ধীরে করতে করতে হাতে চলে আসবে, এটাতে কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে কি বলছে, কটা কণা নিলে হচ্ছে আমার এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কটা কণা দিলে এটার যে আমার ই এর মানটা ১ জুল হবে। তাহলে ই এর মান আমার কি হবে, ই এর মান আমরা জানি Nhc/λ। তাহলে আমার এন এর ভ্যালু বের করতে হবে, যে এর মান, ই এর মান আমার হচ্ছে ১ জুল, এনটা দেওয়া নেই, এটাকে আমরা সিজিএস এই করছি। তাহলে 6.626 into 10⁻⁻34। সি এর ভ্যালু কত হবে, তাহলে 3 × 10⁻8। আর ল্যামডার ভ্যালু কত, ৬০০ × 10⁻⁻12। এটা করলেই আমাদের যেটা ই এর ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, আজকে তাহলে আমাদের কিছু কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করা হলো। তোমরা ভালো মতো করে সব জিনিসগুলোকে পড়ে নেবে, যে যতটা আজকে করিয়েছি ঠিকঠাক মানে টোটালটা কভার করে নেবে, যাতে পরবর্তীতে এই যে পোর্শনটা এটা থেকে যেন কোনো কোয়েশ্চেন না থাকে। তোমাদের যে নোটস আছে সেই নোটস আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। চেষ্টা করবে নিজেরা নোট তৈরি করে ভালো মতো করে পড়ার। ঠিক আছে, যতটা আজকে করালাম ভালো মতো করে টোটালটা কভার করে নেবেন, ভালো মতো করে পড়াশোনা করতে থাকো, যাতে পরবর্তীতে পরীক্ষার আগে যেন কোনো চাপ সে অর্থে না হয়। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। এর পরের দিন আমরা বোর্ডের পরমাণুর গঠন নিয়ে হচ্ছে ডিসকাস করবো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা, আমি যাওয়ার আগে আবার বলে দিচ্ছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো আপডেট যেন তোমরা ঠিকঠাক মতো করে পেয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ভালো মতো করে পড়াশোনা করতে থাকো।